নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ভারতের সবচেয়ে বড় সাংবিধানিক যে বডি সেটা হচ্ছে যে ভারতের নির্বাচন কমিশন। তো সুপ্রিম কোর্ট, জানি না এখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি এটা বুঝে গিয়েছেন যে ভারতবর্ষের সাংবিধানিক যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের এখন যারা মাথায় বসেন বলে নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার, তাদেরকে নরেন্দ্র মোদী, অমিত শাহরা ঠিক করছেন, তাই হয়তো তারা সব পদক্ষেপ সঠিক নিচ্ছেন না। এটা কি তারা আঁচ করছেন আমি বুঝতে পারছি না। কারণ এই বিহারের এসআইআর যেটা নিবিড় ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে, সেখানে নির্বাচন কমিশনকে যেভাবে সুপ্রিম কোর্ট চাপে ফেলছে, তাতে বোধহয় সুপ্রিম কোর্ট বোধহয় এটা মনে করছে যে ভারতবর্ষের নির্বাচন কমিশন বোধহয় এখন আর সেইভাবে নিরপেক্ষ নন, কারণ তাদের মাথায় যে তিনজনকে বসানো হচ্ছে তারা সেটা বসাচ্ছেন, আইন সংশোধন করে ফেলেছেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সেই কারণে তারা বসাচ্ছেন এবং সম্ভবত যে হয়তো হয়তো আমি বলছি হয়তো তারা নিরপেক্ষভাবে বোধহয় সবকিছু করার চেষ্টা করছেন না। সেই কারণেই সোমবার দিন বিহারের এসআইআর নিয়ে যে শুনানি, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনকে বেশ কিছুটা চাপে ফেলে দিয়েছেন। কারণ হচ্ছে বিচারপতিরা যেসব ধরনের মন্তব্য করেছেন তাতে যথেষ্ট চাপে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন চাপে পড়া বা বিহারের এসআইআর নিয়ে এমন কিছু মন্তব্য দুই বিচারপতি জয়মাল্য বাগচি জাস্টিস এবং জাস্টিস সূর্যকান্ত যেসব মন্তব্য করেছেন, তাতে চাপে পড়েছেন আমাদের বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্যরাও। কারণ এর আগে বিহারের ভোটার তালিকা নিবিড় সংশোধনে যাদের নাম বাদ পড়েছিল তাদেরকে হচ্ছে নির্বাচন কমিশনের দেওয়া যে 11টি নথি, তার সঙ্গে 12তম নথি হিসাবে আধার কার্ডকে ইনক্লুড করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং নির্বাচন কমিশন সে ব্যাপারে নির্দেশিকা জারি না করায় সুপ্রিম কোর্ট বলেও ছিল এই নির্দেশিকা জারি করতে হবে। তার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে এবং নির্দেশিকা জারি করে ডিএমদেরও বলেছে সেইভাবে নির্দেশিকা জারি করছে এবং সকল মানুষ হচ্ছে সেটা জানতে পারে, এবং 12তম নথি হিসাবে আধার কার্ডকে তারা গ্রাহ্য করে, মান্যতা দেওয়া। এবং পাশাপাশি নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট এটাও বলেছিল আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয়, কিন্তু ব্যক্তি পরিচয়ের জন্য আধার কার্ডকে ব্যবহার করা যেতে পারে, ভোটার তালিকার নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডকে ব্যবহার করা যেতে পারে। এটা পরিষ্কার বলে দিয়েছিল। কোর্টে সুপ্রিম কোর্ট মেনে না নিল, তারা নির্দেশিকা জারি করতে দেরি করেছিল, যাই হোক পরবর্তীকালে তারা নির্দেশিকা জারি করেছে। তো সেটা থেকেই বোঝা গিয়েছিল যে সুপ্রিম কোর্ট হচ্ছে নির্বাচন কমিশন অনেক কিছু বলার চেষ্টা করেছিল কোর্টে, যে ভোটের ব্যাপারটা নির্বাচন কমিশনই শেষ কথা, তাদের আইনে সবকিছু আছে, তারা অমুক তমুক করছে। কিন্তু সুপ্রিম কোর্ট মানতে চায়নি, কারণ এই এসআইআর নিয়েই মামলা হয়েছে, অনেকগুলো পক্ষ মামলা করেছে। আপনারা জানেন, বিশেষ করে বিরোধী দলগুলো, প্রায় সব বিরোধী দলই সেখানে মামলা করেছে, তারাই মামলাকারী। তো সোমবারে আজ সোমবার শুনানি ছিল। সেই সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই মামলার চূড়ান্ত রায় শুধু বিহারের জন্য হবে না, দেশব্যাপী এসআইআর এর জন্য এই রায় কার্যকর হবে। তো এটা নিশ্চিতভাবেই হচ্ছে নির্বাচন কমিশন এবং বঙ্গ বিজেপি নেতারা তাদের মাথায় হাত পড়বে, কারণ বিহারে যে জিনিসগুলো তারা ইমপ্লিমেন্ট করছেন, তারা যে রাজনৈতিক পর্যবেক্ষক মত যে শুধু বিহারের জন্য সেটা থাকবে না, সেটা রায় দেওয়ার সময় হতো সেটা সারা দেশে এসআইআর হলে সেটা জন্য সেটা কি বলে কার্যকর হবে। কারণ ইতিমধ্যেই এই সপ্তাহে গত সপ্তাহে বুধবার দিন মুখ্য নির্বাচন কমিশনার সারা দেশের সমস্ত রাজ্যের সিইও দিয়ে নিয়ে বৈঠক করেছেন, এবং তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উৎসবের মরশুমের পরে, দুর্গাপুজোর পরেই হচ্ছে সারা দেশে এসআইআর হবে, এবং ভোটমুখী রাজ্যগুলো তো আছেই, সেই মতো পশ্চিমবাংলার সিইও কেও হচ্ছে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তো যদি এখন বিহারের অর্ডারটা দিতে গিয়ে সারা দেশেই একই জিনিস কার্যকর হয়, এবং বিহারের মতো যদি 11 নম্বরের জায়গায় 12 নম্বরও নথি হিসাবে আধারকে যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি অনেকের মাথায় হাত পড়বে, শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্যের মাথায় হাত পড়বে। এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট আজকে যেটা আরো সাংঘাতিক চাপে রেখেছে কমিশনকে, সেটা বলেছে যে বিহারের এসআইআর কাছে কোনো বেআইনি পদ্ধতি ধরা পড়লে গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে। এই যে প্রক্রিয়া, এই যে মামলাটা চলছে, এই মামলাটাতে কোনো পক্ষ, যারা মামলাকারী এই এসআইআর নিয়ে যারা মামলা করেছে, তারা কোনো পক্ষই কিন্তু এসআইআর বাতিলের মামলা তারা করেননি।
তারা পদ্ধতিগত বিষয়গুলো নিয়ে মামলা করেছে যে নির্বাচন কমিশন যে সময় দিচ্ছে, যেভাবে করছে, তাদের সব নাগরিকের পক্ষে সেই সময়ের মধ্যে নথি জোগাড় করা সম্ভব হচ্ছে না। অনেকগুলো পদ্ধতিগত ত্রুটির কথা উল্লেখ করেই তারা সুপ্রিম কোর্ট গিয়েছিল, কিন্তু তারা কেউ এসআইআর বাতিল করার জন্য আবেদন করেনি। তো আজকের সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে কথা বলেছেন যে প্রক্রিয়ায় যদি কোনো বেআইনি পদ্ধতি ধরা পড়ে তাহলে গোটা এসআইআর প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হবে, এবং সেক্ষেত্রে পরবর্তীকালে কমিশনের পক্ষে সারা দেশে করাটাও একটু অসুবিধাজনক হতে পারে বলে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তাদের মত। এবং হচ্ছে একেবারে যদি বলা যায় যে কি বলে আধার কার্ড নিয়ে আজকের আবার এক মামলাকারী তিনি বলেছিলেন যে আধার কার্ড হচ্ছে ব্যক্তি পরিচয়ের ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার হতে পারে, ঠিকানা হিসাবে ব্যবহার হতে পারে, কিন্তু ভোটার তালিকায় যাতে হচ্ছে এটা না ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। এবং হচ্ছে অনেক বিদেশিদের কাছে অনেকে আধার কার্ড রয়ে গিয়েছে, আসলে বোধহয় তিনি বিদেশি বলতে অনুপ্রবেশকারীদের কথা বলতে চেয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা গ্রাহ্য করেনি, আধার কার্ডকে নেওয়া যাবে না সেটা বলেনি। তো যাই হোক, এখন যেটা হয়েছে আগামী যে 7ই অক্টোবর পরবর্তী শুনানির দিন, মানে চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে, সেদিনকে সম্ভবত তারা সুপ্রিম কোর্ট হয়তো জাজমেন্টও দিতে পারে। এবং হচ্ছে সুপ্রিম কোর্ট এও বলেছে যে বিহারের ভোটার তালিকা চূড়ান্ত হোক বা না হোক, বেআইনি কিছু হলেই কিন্তু প্রক্রিয়া হচ্ছে বাতিল হবে। এইটা বলাতে অনেকে চাপে পড়েছে যে আদৌ বিহারে নতুন মানে এসআইআর করে যে ভোটার তালিকা সেটা নিয়ে বিহারে আগামী নভেম্বরে যেটা ভোট হওয়ার কথা সেটা হবে কিনা, এই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে যে ভোটার তালিকা চূড়ান্ত হোক, কারণ 1 অক্টোবরে যদি ভোটার তালিকা সংশোধনীটা বেরিয়ে যায়, তারপরে যদি কোনো অভিযোগ আসে এবং পদ্ধতিগত ত্রুটি হলে সেক্ষেত্রে যদি এসআইআর বাতিল হয়ে যায়, তাহলে বিহারের এই ভোট হয়তো এসআইআর ছাড়াই হতে পারে, এরকম ধরনের ইঙ্গিতগুলো পাওয়া গিয়েছে। তো এখন জানি না, আমাদের তো বিহারে এসআইআর হওয়ার পরেই শুভেন্দু অধিকারীরা বলে দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এখানে 1,25,00,000 ভোটার বাদ যাবে, তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে, তৃণমূল ক্ষমতাচ্যুত হয়ে যাবে, সেই জন্য হচ্ছে মুখ্যমন্ত্রী এসআইআর চাইছেন না। মুখ্যমন্ত্রী এসআইআর চাইছেন এটা বলেন, তিনি বলেছেন যে এসআইআর এরকম 2-3 মাসে করার বিষয় নয়, এসআইআরটা অনেক সময় দিয়ে 2-3 বছর সময় লাগার বিষয়, কারণ যে যে জিনিসগুলো যেভাবে বাতিল হচ্ছে বা হচ্ছে বহু লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আসলে হচ্ছে নোটলেস ভোটারদের নিয়ে বেশি সমস্যা। এক সময় এখানে থাকতেন, তারা অন্যত্র চলে গেছে, তাদের হচ্ছে সেখানে এসে নথি জোগাড় করে তাকে জমা দেওয়া, বলেছে একটা সময় লাগবে বলে তিনি মন্তব্য করেছিলেন। যাই হোক, যে শুভেন্দু অধিকারী 1,25,00,000 বাদ দিয়ে দিয়েছিলেন বাংলা থেকে, বাংলার ভোটার তালিকা থেকে। তো বিহারে যে লেটেস্ট যে এসআইআরটা হয়েছে, মানে প্রথম সংশোধনী করে যেটা খসড়া তালিকা বেরিয়েছে, তাতে দেখা গিয়েছিল যে 8.5-9% মতো ভোটারের নাম বাদ গেছে। 3টে ক্যাটাগরি ভোটার ছিল তার মধ্যে, একটা হচ্ছে মৃত ভোটার, একটা হচ্ছে নোটলেস, যাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বা যারা একসময় থাকতেন সেখানে, এরপরে তো অন্য রাজ্যে গিয়ে সেখানে কোনোভাবে বসবাস করেন বা বাসিন্দা হয়ে গেছেন, বিহারে আর আসেন না, এইরকম একটা বড় সংখ্যায় ভোটার ছিল। আরেকটা ছিল, সেটা ছোট সংখ্যায় অবশ্য, সেটা ছিল হচ্ছে যে ডাবল এন্ট্রি, মানে একই ব্যক্তির 2 কেন্দ্রের নাম। এইরকম 3টে মিলিয়ে 8.5-9% মতো ভোট বাদ গিয়ে তালিকা থেকে বাদ গেছে, 8.5%। তো শুভেন্দু অধিকারী যে হিসেব দিয়েছেন তাতে বাংলায় মোটামুটি 17% ভোটার বাদ যাওয়ারই একটা হিসেব দিয়েছেন। 1 কোটি পর্যন্ত, যদি আমি 7 কোটি 7.5 কোটি ভোটার ধরি, 17% মতো ভোটার বাদ চলে যাবে। তো আমি জানি না যে শুভেন্দুর হিসাবটা কোথা থেকে তিনি পেয়েছেন। যাই হোক, হচ্ছে বিহারের প্রায় ডবল পার্সেন্টেজ বাদ চলে যাবে। তো এখনো বাংলায় যে ভোট হয় সেই ভোটে কিন্তু প্রায় হচ্ছে 80% গড় ভোটার আমরা দেখি। কোনো সময় হচ্ছে 78, কোনো সময় 79, কোনো সময় 80। শহরাঞ্চলে ভোট কম পড়ে, গ্রামাঞ্চলে একটু বেশি ভোট পড়ে। 80% ভোটার ভোট দেন এবং 20% মতো ভোটার কিন্তু ভোট দেন না। 20% মতো, আমি বেশ কিছু যারা সব রাজনীতি চর্চা করেন বা এসব খোঁজ খবর রাখেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলেছেন যে 20% ভোট দেন না মানে একটা পাড়াতে যদি 400 জন লোক থাকে, সেখানে 80 জন ভোট দেন না, বিষয়টা তো তা নয়। অসুস্থ থাকার জন্য হয়তো 3%, 4%, ম্যাক্সিমাম 5% লোক হয়তো যান না, বা বৃদ্ধ মানুষ, অশক্ত মানুষ তারা হয়তো যান না। এই যে 20%, তার মধ্যে কিন্তু একটা বড় নোটলেস ভোটার বা ডবল এন্ট্রি ভোটার তারা হয়তো থাকেন, কারণ প্রতিবারই দেখা যায় এই অংশটা হচ্ছে ভোট দেন না। 20%টা কম ভোটার না, বিহারে প্রায় একই রকম ভোট পড়ে, একটু কম বেশি হয় 2-4%। সেখানেও যদি
যদি ধরি আমি 22-24% ভোট পড়ে না, তাহলে বিহারে সেখানে 8.5% ভোটার বাদ গেছে, মানে যে এসআইআর যেটা হয়েছে, নিবিড় সংশোধন হয়েছে, মানে সব 3টে ক্যাটাগরি মিলিয়ে 8.5% ভোটার বাদ গেছে। তো 8.5%টা ওই 20%-এর মধ্যেই নিশ্চয়ই ঢুকে আছে বা ঢুকেছিল, এখনো তো সেটা বাদ গেল, এবার হয়তো সেটা ভোটার লিস্টটা ফ্রেশ হলে ভোটার পার্সেন্টেজটা আরো বাড়তে পারে। যাই হোক, এখন যে যদি বিহারকে আধার কার্ডে অনুমতি দিয়ে দেওয়া হয় নাম তোলার জন্য, এবং বিহারের রায় দিতে গিয়ে যেটা রায় হবে, চূড়ান্ত রায়টা শুধু বিহারের জন্য হবে না, সেটা সারা ভারতবর্ষের জন্য হবে, এটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে। তো যদি আধার কার্ড দিয়ে 12তম নথি হিসাবে বিহারকে অ্যালাউ করা হয় এবং বিহারের রায়টা সারা ভারতবর্ষের জন্য হবে, তাহলে আমি জানি না যে শুভেন্দু অধিকারীরা স্বস্তিতে থাকতে পারবেন। কিন্তু তারা ভেবেছিল হয়তো যে বিহারকে সামনে রেখে এসআইআর বেঙ্গলে হবে, 16-17-18% ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে যাবে। আসলে কমিশনকে ঢাল করে বা কমিশনকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী একটু হয়তো জেতার স্বপ্নটা আপনি দেখছিলেন। কিন্তু আজকে যেসব বিচারপতিরা মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টে, তাতে পরে বোধহয় হচ্ছে ঘুমটুম ছুটে যাওয়ার জোগাড় হবে। আমি জানি না যে আগামী দিনে তারা স্বস্তিতে থাকবেন কিনা, এবং আগামী 7 অক্টোবর চূড়ান্ত শুনে নিয়েছে, তারপরে রায় বেরোবে। রায় বেরোবার পরে শুভেন্দু অধিকারী কি বলবেন, বাংলায় 17% ভোটার বাদ যাবে না, 7% বাদ যাবে না, 25% বাদ যাবে, তার জন্য সেসবগুলো দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করে আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।